নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানি এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করি। আমি আরএসআই নিয়ে আপনাদেরকে বলেছি প্রাইস অ্যাকশন নিয়ে। গত ভিডিওতে বলেছিলাম যে প্রাইস অ্যাকশনের অত ক্যান্ডেল না দেখে কোথায় দেখা যাবে হ্যামার তৈরি হচ্ছে, কোথায় তৈরি হবে ডুজি, কোথায় তৈরি হবে মারুবুজু, সেগুলোকে বাদ দিয়ে সিম্পল প্রাইস অ্যাকশনের দিকে ধ্যান দিন। আজকের ভিডিওতে সেরকমই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সাপোর্ট ও রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করবেন। তার আগে বলবো, যারা ফিনোলজি বাংলাতে আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে নেবেন। পুরনো যারা আছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ট্রেডিং ভিউ বাংলা বলে আমার একটা চ্যানেল আছে, যেখানে কেউ যদি মনে করেন আপনার স্টক অ্যানালিসিস করাতে চান সেখানে পাঠাতে পারেন। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন, কারণ টেলিগ্রামে আমি অনেক স্টক নিয়ে কথা বলে থাকি। কারণ আলটিমেটলি কোথাও যেন মনে হয় আমরা আমাদের প্রফিটটাকেই খুঁজে বেড়াই। যাই হোক, আসি সাপোর্ট ও রেজিস্ট্যান্সে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স একটু তো আমরা সবাই বুঝি, সাপোর্ট মানে নিচের দিকে তৈরি হবে, রেজিস্ট্যান্স মানে ওপরের দিকে তৈরি হবে। একটা চার্টে একাধিক সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, এবং যদি আপনি টাইম ফ্রেমকে চেঞ্জ করেন তাহলে দেখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স আরও বেশি পরিমাণে হয়ে গেল। ধরুন আপনি মান্থলি চার্টে দেখছেন সাপোর্ট এত টাকা, আবার যখনই আপনি সেটাকে উইকলিতে নিয়ে যাবেন দেখবেন সেই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গিয়ে আর একটা সাপোর্ট দেখাচ্ছে। তার মানে যত টাইম ফ্রেমটাকে ছোট করবেন তত বেশি সাপোর্ট আপনার কাছে আসবে বা রেজিস্ট্যান্স আসবে, এবং যত টাইম ফ্রেমটাকে বড় করে দেবেন তত রেজিস্ট্যান্স আর সাপোর্ট কমতে থাকবে। কারণটা কি? ভোলাটিলিটি। যত টাইম ফ্রেম ছোট করবেন তত ভোলাটিলিটি বাড়বে, যত টাইম ফ্রেমটাকে বড় করবেন তত ভোলাটিলিটি কমবে। এইবারে যখন আপনি সাপোর্ট দেখছেন, আমরা জানি সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সাপোর্ট কোথায় হবে? যেখানে একাধিক সুইং তৈরি হয়েছে এবং একই প্রাইসের কাছাকাছি তৈরি হয়েছে। সবসময় যে একই প্রাইসে গিয়ে হিট করবে তা নাও হতে পারে। ধরুন একটা ট্রেন্ডি স্টকস, সে কি করবে? আগের যে চূড়া তার থেকে পরের চূড়াটা আরেকটু বেশি করবে, তাকে আমরা কি বলবো? হায়ার হাই। এই যে সুইংটা তৈরি হলো এটাকে আমরা বলবো হায়ার হাই। এটা কিন্তু আমার কাছে রেজিস্ট্যান্স হলো না। ক্লিয়ার? আবার যদি ধরা হয় যে সুইংটা নিচের দিকে একটা হলো, তারপরের যে সুইংটা তৈরি হলো আগের সুইংয়ের থেকে আরও তলায় হলো, এটাকে আমরা কি বলবো? লোয়ার লো। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু ওইটাকে আমি রেজিস্ট্যান্স ধরবো না যেটা হায়ার হাই, আর লোয়ার লোকে আমরা কিন্তু সাপোর্ট ধরবো না। কারণ সাপোর্ট মানে হচ্ছে যেখানে সুইংটা করলো পরবর্তীকালে এসে আবার ওই সুইংয়ের কাছ থেকে ঘুরে গেল, অর্থাৎ মিনিমাম দুটো সুইং একই লেভেল থেকে যদি ঘুরে যায় তাহলে আমরা উপরের দিকে ওটাকে রেজিস্ট্যান্স বলবো, আর নিচের দিকে আমরা এটাকে বলবো সাপোর্ট। সিম্পল। এবারে যদি দেখা যায় কোনো ট্রেন্ডি স্টকস আছে যেখানে সুইং একই লেভেলে ম্যাচ করলো না, হায়ার হাই করতে করতে যাচ্ছে, তাকে আমরা ট্রেন্ড লাইন হিসাবে সাপোর্টটাকেই মেনে চলবো, তলার দিকেরগুলোকে। আর যদি দেখা যায় ট্রেন্ড নিচের দিকে আছে, লোয়ার লো করে যাচ্ছে, তখন আমরা রেজিস্ট্যান্সটাকে মেনে চলবো ট্রেন্ড লাইন হিসাবে। কিন্তু যদি ফ্ল্যাট মার্কেট হয় তাহলে আমরা দুটো সুইং এক জায়গায় যেখানে ম্যাচ করছে সেটাকে ধরবো সাপোর্ট, আর দুটো সুইং নিচের দিকে এক জায়গায় যেখানে ম্যাচ করছে সেটাকে বলবো সাপোর্ট, আর আগেরটাকে বলবো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আর সাপোর্ট কেন তৈরি হয় এটাকে জানতে হবে। যে আগের বারে আমাদের মেনলি কি হয়, চার্ট যখন দেখে আমরা অভ্যস্ত হই তখন দেখা যায় যে মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করে। কি কাজ করে? যে মানুষ দেখে যে আগের বার একটা সুইং সেখানে হয়েছিল, এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যে ওইখানে সাপোর্ট হয়েছে মানে পরের বার আবার সেখানে সাপোর্ট হতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে সাপোর্ট কেন তৈরি হচ্ছে? কারণ যেহেতু প্রত্যেকটা ইনভেস্টর ওখানে চোখ দিয়ে বসে আছে এবং আগের সুইংটাকে ফলো করছে, ম্যাক্সিমাম লোক কী করেন যে ওই সুইংটার কাছে এলেই তারা মনে করেন যে এখানে স্টকটা কিনে নেওয়া উচিত, আর এখান থেকে স্টকটা ঘুরে যায়, যেহেতু তারা আগের দুটো সুইংকে ফলো করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা কিন্তু আমাদের অবজারভেশনের জন্য ক্রিয়েট হয়। কিন্তু দেখা যায় যে মার্কেট যখন নাবতে সেই সাপোর্ট জোনের কাছে চলে এসছে এবং আমাদের ভিউটা এটাই আছে
যে এইবার আগের দুটো যেখানে সুইং হয়েছিল, সুতরাং সাপোর্ট এখান থেকে ঘুরবে, সেই সময় যদি কোনো বাজে নিউজ চলে আসে তখন কিন্তু মার্কেট সেই সাপোর্টের ধার ধারে না। তাই জন্য বললাম সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিন্তু কোনোভাবেই বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা কিন্তু জাস্ট অবজারভেশন থেকেই আসে, যে এটা সাপোর্ট মানে এখান থেকে মার্কেট ঘুরতে পারে, ওটা রেজিস্ট্যান্স মানে এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে। এটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এবার হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখে আমরা কিভাবে ট্রেডটা করব। সাপোর্টে যখন আসছে তখন আমাকে দেখতে হবে এই সাপোর্টটা ভাঙছে না ভাঙছে না, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। অনেকে আছেন যে সাপোর্টে আসা মানেই কিনে নিয়েছেন। সাপোর্টে ধাক্কা খেয়ে একটা বলকে যখন আপনি ওপর থেকে ফেলবেন, সেটা যখন মেঝেতে ধাক্কা খেয়ে আপনার হাতে কিন্তু আর ফিরবে না। তার মানে যদি ফিরে, যতটুকু ফিরলো, এই যে জোনটা এটাকে আমরা বলবো ডিমান্ড জোন। তার মানে কি হলো, নিচের দিকে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে এসছে, এটা হচ্ছে ডিমান্ড জোন। অর্থাৎ এই সাপোর্টটা আমার কাছে ডিমান্ড জোনে কনভার্ট হয়েছে। তো যেখানে ডিমান্ড জোন ক্রিয়েট হবে সেই সাপোর্টটাই কিন্তু আমার কাছে দরকার। অর্থাৎ সেইখানে আমি কি করব, বাইয়ের অপরচুনিটি খুঁজব। কিন্তু যদি দেখা যায় আমি বলটা তো ফেললাম কিন্তু একটা কাচের মেঝেতে ফেললাম, এবং সেইখানে কাচে সারফেস কাঁচ থাকার জন্য বলটা কী করলো, সেটা ভেঙে তলার দিকে চলে গেল, তাহলে কিন্তু সেই সাপোর্ট কিন্তু আমাকে কাজ করলো না। ওই জন্য বলেছি সাপোর্ট কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এবার যখন ওখান থেকে ভেঙে গেল তাহলে আমি হোল্ড করব কি, যেহেতু ঘোরেনি তাহলে এখানে কিন্তু ডিমান্ড জোন তৈরি হয়নি। সাপোর্ট দেখলে হবে না, সাপোর্টের সঙ্গে দেখতে হবে ওখানে ডিমান্ড জোন ক্রিয়েট হচ্ছে কিনা। তাহলে ডিমান্ড জোন কী করে ক্রিয়েট হবে না, আমি বলেছি আপনাদেরকে সাপোর্ট জোনে যে রেড ক্যান্ডেলটাই শেষ হলো সাপোর্ট, সেইখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল সেই সাপোর্ট ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেলটার হাইকে ভেঙে দেয়, তাহলে আমি বুঝবো ডিমান্ড জোন ক্রিয়েট হয়ে গেছে। সেটা হচ্ছে আমার কাছে বাইং অপরচুনিটি খোঁজার একদম ভালো সময়। কিন্তু যদি আবার উপরের দিকে গিয়ে দেখি আমি যে মার্কেট উপরের দিকে উঠছে উঠছে উঠছে, রেজিস্ট্যান্স এসে গেছে, সেই রেজিস্ট্যান্সকেও কোনো ভালো খবর আবার ভেঙে দিয়ে চলে গেল, তাহলে আমাকে কিন্তু এটা ধরতে হবে এখনও সাপ্লাই জোন ক্রিয়েট হয়নি, এখনও প্রচুর বাইং চলছে। তো আমি যদি আমার পজিশন ধরে রাখি আমি কিন্তু লাভবান হব। এবার কোথায় তাহলে বেচবো? একটা জিনিস মনে রাখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্টক সাপোর্টের কাছে এসে বা রেজিস্ট্যান্সের কাছে এসেই ঘুরবে। হতে পারে পুরোটা রেজিস্ট্যান্সকে টাচ করলো না, তার বরাবর গেল, কিংবা তাকে ভেঙে ব্রেকআউটে একটা উইক্স তৈরি করে ঘুরলো, কিন্তু যাবে মোটামুটি ওই জোনটাতে। ওই যে জোনটাতে গিয়ে পৌঁছালো, সেখানে যদি দেখেন গ্রিন ক্যান্ডেল রেজিস্ট্যান্সকে ভেঙে দিয়েছে, দেবার পরে আবার সঙ্গে সঙ্গে একটা রেড ক্যান্ডেল এসে সেই চূড়ায় যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছিল তার লোটাকে ভেঙেছে, তাহলে আপনাকে বুঝতে হবে ওখান থেকে সাপ্লাই জোন ক্রিয়েট হবে। এখন সাপ্লাই জোন কতটা হবে কেউ বলতে পারবে না, এটা তো মার্কেটের উপর ডিপেন্ড করবে। সুতরাং আপনাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে যদি কাজ করতে হয়, তাহলে সাপোর্ট হচ্ছে রাস্তার শুরু, রেজিস্ট্যান্স হচ্ছে রাস্তার শেষ। তো সাপোর্টে আপনাকে কিনতে হবে, রেজিস্ট্যান্সের ওখানে গিয়ে আপনাকে বিক্রি করতে হবে। সোজা কথা, পথে আসুন পথে বেচুন, রাস্তায় এসে রাস্তায় বেচতে হবে, অথবা মোড়ের মাথায় অপেক্ষা করতে হবে যে মোড়ের মাথায় ক্রসিংটা গাড়ি আরও বেরোবে নাকি মোড়ের মাথা থেকে গাড়িটা ইউটার্ন নেবে। এটা আপনার অবজারভেশন। যদি ইউটার্ন নেয় তাহলে যে জায়গাতে আপনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছেন আপনার সেই লেভেলটাকে ভেঙে যদি ইউটার্ন নিয়ে বেরিয়ে যায়, তাহলে বুঝতে হবে সেখানে কিন্তু গাড়িটা আবার রিভার্স নিয়েছে এবং ব্যাক সাইডে যাচ্ছে, অর্থাৎ আপনার প্রাইসের দাম কিন্তু এবার কমতে চলেছে, সেখানে কিন্তু আপনাকে বিক্রি করে বেরিয়ে যেতে হবে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমাদেরকে এটা বোঝায় যে এটা একটা জোন যেখানে সাপ্লাই আর ডিমান্ড তৈরি হচ্ছে। সাপ্লাই মানে কী হবে, প্রচুর মানুষ আসবে, প্রচুর মানুষ আছে যারা বিক্রি করতে চাইছে, যে কোনো মূল্যে বিক্রি করতে চাইছে, কারণ ওটা হাই ভ্যালু হয়ে গেছে। তো সেটা হচ্ছে নর্মাল সাপ্লাই। নর্মাল সাপ্লাই আর প্যানিক সাপ্লাইয়ের মধ্যে পার্থক্য আছে। নর্মাল সাপ্লাই নর্মালি শুরু হয় কোনো একটা রেজিস্ট্যান্সে গিয়ে, এটা নর্মাল সাপ্লাই জোন, যেখানে গিয়ে অনেক বায়ার যারা নিচে কিনেছিল তারা মনে করেছে বিক্রি করে দেবো। কিন্তু যদি প্যানিকে কোনো সাপ্লাই জোন তৈরি হয় তাহলে কিন্তু যে কোনো মূল্যে বিক্রি করে ইনভেস্টাররা বেরিয়ে যেতে চাইবে। হতে পারে অনেক কারণে। কী কী কারণ হতে পারে? গ্লোবালি কোনো টেনশন হতে পারে, ডোমেস্টিক কোনো টেনশন হতে পারে, কিংবা দেখা যেতে পারে ওই কোম্পানির মধ্যে হয়তো
রেজাল্ট খুব খারাপ আসছে, তার রেভিনিউ, তার প্রফিট, তার ডেপ্ট বাড়ছে, এরকম সিচুয়েশানে সে কিন্তু কোনো সাপোর্টকেই মানবে না। তখন কিন্তু এই যে বললাম সাপোর্টের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তো সেখানে দেখা যাবে কন্টিনিউয়াসলি স্টক পড়ছে, কারণ দেখা যাচ্ছে ইনভেস্টাররা চাইছে যে কোনো মূল্যে আমি এটা থেকে বেরিয়ে যেতে চাইছি। সুতরাং তখন কিন্তু প্রাইস একের পর এক লোয়ার সার্কিট মারবে, সেখানে কিন্তু কোনো সাপ্লাই বা কোনো সাপোর্টই কাজ করছে না। ঠিক রেজিস্ট্যান্সের বেলাও সেই জিনিসটাই আসবে, অর্থাৎ যেখানে ডিমান্ড জোনের একটা আমি বলেছি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আসবে না। রেজিস্ট্যান্স যাচ্ছে, রেজিস্ট্যান্সকে ভেঙে ব্রেকআউট দিয়ে চলছে তো চলছেই স্টকটা। কেন? ওই যে বললাম স্টকের মধ্যে ভালো নিউজ, একের পর এক অর্ডার আসছে, কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট খুব ভালো করছে, প্রচুর শেয়ার হোল্ডার ঢুকছে, তো সেখানে কিন্তু স্টকের কোথায় থামবে স্টক কেউ জানে না। সুতরাং আপনাকে সাপোর্টে গিয়ে দেখতে হবে মোদ্দা কথা যে সাপ্লাই জোন, ডিমান্ড জোন তৈরি হচ্ছে কি না, আর রেজিস্ট্যান্সে গিয়ে দেখতে হবে যে সেখানে সাপ্লাই জোন তৈরি হচ্ছে কি না। একটা স্টকের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, মানুষের অবজারভেশনে কি হয় যে যেখানে যেখানে সুইং হয়েছে তারা মনে করে এখান থেকে ম্যাক্সিমাম ইনভেস্টার তাদের এই ট্রেডটা এক্সিকিউট করতে চায়, আর যার ফলে সেখান থেকেই ঘুরে যায় বলে একের পর এক সুইং তৈরি হয়ে যায়। তাই বললাম যত ছোট টাইম ফ্রেমে যাবেন তত বেশি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার চোখে পড়বে, যত বড় টাইম ফ্রেমে যাবেন তত সাপোর্ট রেজিস্ট্যান্স ছোট হয়ে যাবে। আজকের জন্য সাপোর্ট আর রেজিস্ট্যান্স এটুকুই। শুধু মনে রাখবেন একটা মুদ্রা কথা, এত কিছু ভাবতে যাবেন না। সাপোর্টের সঙ্গে কাছে এসে যদি সাপোর্টটাকে না ভেঙে ঘুরতে শুরু করে তাহলে ওটাকে বলবেন ডিমান্ড জোন, ওখানে আপনার কেনা উচিত হবে। আবার যদি ওপরের দিকে ছুটে যায়, রেজিস্ট্যান্সের সামনে এসে যদি দেখেন ওখান থেকে ঘুরে যাচ্ছে এবং রেজিস্ট্যান্সের যে লাস্ট গ্রিন ক্যান্ডেল তার লোকে কেটে দিচ্ছে কোনো রেড ক্যান্ডেল, ওটা শুরু হয়ে গেল সাপ্লাই জোন। তাহলে আপনি কি বুঝতে পারছেন আপনাকে ডিমান্ড জোনে কী করতে হবে? কিনতে হবে। সাপ্লাই জোনে কী করতে হবে? বেচতে হবে। সিম্পল থিওরি। আজকের জন্য এতটুকুই, ভিডিও বেশি বাড়াবো না। আবার বলছি, যারা ফিনোলজি বাংলা আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখুন। পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ট্রেডিং ভিউ বাংলা চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার অ্যাবাউট সেকশানে দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।